হঠাৎ বাসে ঝাঁকুনি লাগতেই বাসটি বাম পাশে কাত হয়ে গেল। জানালার ধারে বসা মেয়েটি আকস্মিক ধাক্কা সামলাতে না পেরে হুড়মুড়িয়ে ধরে পড়ল পাশে বসা ছেলেটির উপর। হঠাৎ এরকম হওয়ায় ছেলেটি বিচলিত হয়ে শক্ত করে আঁকড়ে ধরল অতি পরিচিত মেয়েটির কোমর। কিন্তু পরক্ষণেই ঘটল আরো এক ঘটনা। মেয়েটার উঠবার আগেই আবারও বাস নড়ে উঠল, যার ফলে মেয়েটির নরম ঠোঁট জোড়া গিয়ে স্পর্শ করল ছেলেটির ওষ্ঠধর। ধপ করে বিছানা থেকে পড়ে গেল এক যুবতী। ইসরে ইসরে, কপালটা মনে হয় গেল রে, একেবারে গেল। যুবতীটি মাটিতে বসে কপাল ডলতে লাগলো। ধুর, এত চিন্তা টেনশন আর ভাল লাগে না। আজকে এরকম একটা স্বপ্ন দেখার কারণ সে ভালো করেই জানে। গত বছর ঘটনাটি ঘটার পর টানা 7 দিন এই একই স্বপ্ন দেখছে সে। রুচি দীর্ঘশ্বাস ফেলে ভাবল, না বাড়িতে আর না শান্তিতে থাকা যাবে, কিছু একটা করতে হবে। এই মুহূর্তে তাকে একজনই সাহায্য করতে পারে, তাই তার নাম্বারে ফোন লাগালো। হ্যালো। সকাল সকাল ফোন দিয়ে ডিস্টার্ব করছিস কেন? কি হয়েছে? একটা জরুরি কথা আছে, তোর হেল্প লাগবে। এখন পারবো না, কলেজে দেখা হবে, তখন শুনবো। অপর পক্ষকে আর কোনো কিছু বলতে না দিয়ে ফোনের লাইন কেটে দিল। রুচি হতাশ হয়ে আবারও ফোন লাগালো একমাত্র প্রিয় বান্ধবী মিমকে। মিম বিরক্ত হয়ে ফোন রিসিভ করে কর্কশ গলায় বলল, আরেকবার যদি ফোন দিয়েছিস তাহলে তুই আর তোর সমস্যা দুটোকে পটল তুলতে পাঠিয়ে দেব। কলেজে 1 ঘন্টা আগে আসবো, তারপর তোর সব সমস্যা শুনছি, ঠিক আছে? এখন যদি আর একবার ডিস্টার্ব করিস তাহলে বুঝতেই পারছিস কি হবে। রুচি তাড়াতাড়ি ফোন কেটে দিল। টুট 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 শব্দ শুনে বিজয়ীর হাসি দিয়ে আবারও বালিশে মুখ গুজে ঘুমিয়ে পড়ল মিম। উফ, এই মেয়েটার সাথে কিভাবে যে আমার বন্ধুত্ব হলো, কেন যে এই ডাইনিটাকেই বান্ধবী বানাতে গেলাম। ও 1 মিনিট, আমি তো বানাইনি, ও নিজেই আমাকে বানিয়েছে। ভাগ্যিস বানিয়েছিল, না হলে তো এখন একাই থাকতে হতো। ইন্ট্রোভার্টরা আসলে কখনোই বন্ধুত্ব করতে পারে না। এক্সট্রোভার্টরা তাদেরকে অ্যাডপ্ট করে বন্ধু বানিয়ে নেয়। রুচি যেরকম শান্তশিষ্ট ও ভদ্র, মিম তেমনই চঞ্চল এবং উচ্ছৃঙ্খল। মুখে কিছু আটকায় না, একবার বলতে শুরু করলে বলতেই থাকে। ওর আবার সবার মুখের উপর সব কথা বলে দেওয়ার অভ্যাস। দুজনেই যেন পয়সার 2 প্রান্তের মানুষ, তবুও তাদের মধ্যে রয়েছে গভীর বন্ধুত্ব। একমাত্র মিমের সাথেই রুচি নির্দ্বিধায় তার জীবনের সবকিছু শেয়ার করতে পারে। কলেজের মাঠে ঘাসের উপর বসে আছে রুচি, অপেক্ষা করছে মিমের জন্য। ধর ধর, চেয়ে আছিস কেন? মিম 1 কাপ চা এগিয়ে দিল। এই জন্য দেরি হলো? হ্যাঁ, জানিসই তো চা ছাড়া আমার সকাল হয় না। তাড়াতাড়ি এসেছি বলে বাড়িতে খেয়ে আসতে পারিনি। তাছাড়াও জায়েদ মামার চাটা অতি সুস্বাদু, খেয়ে মন একদম টনটনা হয়ে যায়। রুচি হেসে গরম চায়ে চুমুক দিয়ে বলা শুরু করলো, শোন, বলছি আরো 2-1টা প্রাইভেট পড়ানো শুরু করতে চাচ্ছি, তুই একটু খোঁজ খবর নিয়ে দেখিস তো। এই জন্যই তুই সকালবেলা ফোন দিয়ে আমার ঘুম নষ্ট করেছিস? এই ছিল তোর জরুরি কথা? তোর কি মাথা নষ্ট হয়ে গেছে রুচি? কেন, কি হয়েছে? তুই তো 3-4টা প্রাইভেট পড়াচ্ছিসই, তাহলে আবার নতুন স্টুডেন্ট খোঁজার কি দরকার? এমন তো না যে তোর আর্থিক সমস্যা। বাড়িতে আর শান্তিতে বেশিক্ষণ থাকা যাবে না রে, যেন থাকতে না হয় সেজন্যই এরকম পদক্ষেপ নেয়া। কেন, কি হয়েছে? বড় আব্বুরা চলে আসছে আজ। ও, এই ব্যাপার। রুচি উদাস স্বরে উত্তর দিল। হুম। আচ্ছা, বেশি চিন্তা করিস না, যা হওয়ার সেটা পরে দেখা যাবে। আর কিছুক্ষণ বসে গল্প করলো ওরা। চল উঠি, ক্লাসে সময় হয়ে যাচ্ছে। হুম, তাছাড়া যে গরম পড়ছে, এখন আর বেশিক্ষণ মাঠে বসে থাকা যাবে না। অনার্স 2য় বর্ষে পড়ছে রুচি আর মিম, দুজনেই ইংলিশ ডিপার্টমেন্টে। রুচি আগে থেকে ইংলিশ পড়তে খুব পছন্দ করে, তাই অনার্সে উঠে ইংলিশ সাবজেক্টই বেছে নেয়। রুচিদের পাড়ার কম বেশি প্রায় সব স্টুডেন্টই রুচির কাছে ইংলিশ পড়ে। রুচি বাবা মায়ের বড় কন্যা, পুরো নাম রুচিতা আজম রুচি। বয়স এবার 22-এর কোঠায়। একটা সময় কিশোরী বয়সে চঞ্চল প্রকৃতির থাকলেও বিশেষ কিছু কারণে এখন খুব গম্ভীর এবং চুপচাপ হয়ে গেছে। কলেজের সব ক্লাস শেষ করে মিমকে বিদায় দিয়ে রুচি তার স্টুডেন্টদের বাসায় ঢুকলো। এখানে 7 জন স্টুডেন্টের একটা গ্রুপ আছে, সবাই এইচএসসি পরীক্ষার্থী, তাই এদেরকে একটু বেশি সময় নিয়ে পড়াতে হয়। আজকে মূলত এদেরকে 2 ঘন্টা পড়াবে, এরপর বাড়ি ফিরে যাবে। কারণ মা আগেই বলে দিয়েছেন আজকে যেন সে বাসায় তাড়াতাড়ি উপস্থিত হয়।
জহিরুদ্দিন ভিলাতে আজ বহুদিন পর খুশির আমেজ চলেছে, কারণ কিছুক্ষণ আগেই বাড়ির বড় ছেলে নাজিম উদ্দিন তার পরিবার সহ দীর্ঘ 5 বছর পর সিলেট থেকে নিজ বাড়িতে ফিরলেন। ব্যবসার কাজে 5 বছর পূর্বে সিলেট পাড়ি জমিয়েছিলেন। তার সাথে ফিরেছে 2 ছেলে আয়ান রহমান আর আদিল রহমান। নাজিম উদ্দিন তার ছোট ভাই আজিম উদ্দিনকে জড়িয়ে ধরে আছেন। 2 ভাইয়ের মধ্যে রয়েছে এক অটুট বন্ধন। বড় বোনের মতো যাকে ফিরে পেয়ে মিতালি বেগম ও ভীষণ খুশি হলেন। শান্তা খাতুন এসে মিতালি বেগমের দুহাত ধরে বললেন, আমার মেয়েরা কই ছোট, দেখছি না যে। এর মধ্যে ওপর থেকে বড়মা বলে চিৎকার করে সিঁড়ি দিয়ে দৌড়াতে দৌড়াতে নেমে এলো বাড়ির ছোট মেয়ে সুসি। বাবা বড় বোনের সাথে মিল করে নাম রেখেছে সুচিতা, আজম সুসি। যেমন সুন্দর তেমনই চঞ্চল এবং মিশুক। 1 মিনিটের মধ্যে মানুষকে আপন করে নিতে পারে। বাড়ির সর্বকনিষ্ঠ হওয়ায় সকলের চোখের মণি। মাত্র এসএসসি পরীক্ষা শেষ করেছে, এখন রেজাল্টের অপেক্ষা করছে, তাই সারাক্ষণ বাড়িতে ছোটাছুটি করে মাতিয়ে রাখে। বড় মা, জানো তোমাকে অনেক মিস করেছি। আমিও মিস করেছি মা। আহারে, এত শুকিয়ে গেছিস কেন? ঠিকমতো খাওয়া দাওয়া করিস না নাকি? না, ওই তো পরীক্ষার একটু টেনশন ছিল তো তাই। কোনো চিন্তা করিস না, রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবেই। শুধু কি বড় মার সাথেই কথা বলবে? বড় আব্বুকে তো কেউ দেখছেই না। কি যে বলো না, তোমাকে কি ভুলতে পারি? এখন বলো আমার জন্য কি কি এনেছো? নাজিম উদ্দিন সুসির গাল দুটো টেনে দিয়ে বললেন, আমার ছোট মা যা যা বলেছে সব এনেছি। সত্যি? উফ, বড় আপু তুমি সবচেয়ে ভালো। আয়ান আর আদিল সোফায় আয়েশ করে বসে পরিবারের মিল মেলা দেখছে। আয়ান ফোনে ব্যস্ত, কিন্তু আদিলের চোখ এদিকে ওদিকে বিচরণ করছে। সুসি এসে 2 ভাইয়ের মাঝখানে বসে পড়ল। তোমরা তো দেখি সেই কথাই বলছো না আমার সাথে। আদিল চট করে সুসির মাথায় একটা বাড়ি দিয়ে বলল, তোর সাথে আবার নতুন করে কি কথা বলতে হবে? 5 বছর যে সিলেটে ছিলাম, একদিনও কি তুই ফোন দিয়ে মিস করেছিলি? ও, আমার সাথে কথা বলতে তোমার ভালো লাগে না বুঝি? তোর যে মুখ একদম খইয়ের মতো ফুটতে শুরু করে, একেবারে মাথা ব্যথা শুরু হয়ে যায়। আয়ান ভাইয়া, দেখো তো আদিল ভাইয়া কেমন করছে। আদিল, ওকে জ্বালাস না। শুরু হলো তোদের দুজনের। এখন আর বাড়িতে এক ফোটো শান্তি পেতে দিবি না। ইয়েস, এখন অনেক মজা হবে। আদিল আর সুসি দুজনেই হাই ফাইভ দিয়ে দাঁত কেলিয়ে হাসলো। তোরা দুটো শয়তানি কর, আমি উপরে গেলাম, লাগেজ রেখে আসি। আয়ান ওপরে যেতে আদিল জিজ্ঞেস করলো, তোর বড়টা কই রে? আপু তো এখনো বাসায় আসেনি, একটু পরেই চলে আসবে। মা আজ তাড়াতাড়ি চলে আসতে বলেছে। আচ্ছা শোন, ও আসলে আমার কথা বলবি না, ওকে আজ ভয় দেখাবো। হ্যাঁ, সেটা তুমি ভয় দেখাবা নাকি কি দেখাবা দেখাও, কিন্তু আমাকে এর মধ্যে টেনো না, আমি পরে বকা শুনতে পারবো না বাবা। এই যে আইফোন দেখেছিস, যদি ছবি তুলতে চাস তো। ঠিক আছে, আমি পাহারা দেব, কিন্তু কালকে পুরো বিকাল জুড়ে তোমার ফোন কিন্তু আমার চাই চাই। ওকে, ডান। বলো কি করতে হবে। এদিকে আয়। সুসি কান এগিয়ে দিতে আদিল ফিসফিসিয়ে প্ল্যান বলে দিল। বাড়ির মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে রুচি। দাদার নাম লেখা নাম প্লেটে দৃষ্টি সীমাবদ্ধ। দীর্ঘশ্বাস ফেলে দরজাটা ঠেলে ভিতরে প্রবেশ করলো। মেন গেট থেকে বাড়ির দরজা পর্যন্ত আছে এক সরু রাস্তা, দুধারে তার বাগান। রুচি খুব ধীর পায়ে হেঁটে গিয়ে কলিং বেল বাজালো। শব্দ শুনতে সুসি আদিলকে ইশারা করলো রেডি হয়ে থাকতে। এরপর নিজে যেয়ে দরজা খুলে দিল। আপু, এত দেরি করলি কেন? জানিস সবাই কত অপেক্ষা করছে তোর জন্য। এসে পড়েছি তো বাবা, এবার চল। রুচি বড় বাবাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো আব্বু? এই তো আমাদের বড় মেয়ে এসে গেছে। এতদিন ছিলাম যেমন তেমন, তো এখন বাড়িতে এসে গেছি, একদম মন ভালো হয়ে গেছে। আসতে কোনো অসুবিধা হয়নি তো? আর বলিস না, উনি তো খুশিতে একেবারে চাঙ্গা হয়ে গেছেন। বড় মা, তুমি ভালো আছো তো? হ্যাঁ রে মা, একদম ভালো। কতদিন পরে দেখেছি তোকে। উমা, গত বছরই তো যে কতদিন থেকে এলাম। তোরা কি বুঝবি মায়ের মন। সেই ছোট থেকে কোলে পিঠে মানুষ করলাম তোদের। সন্তানদের থেকে কি দূরে থাকা যায়? তোমার হাতের বিরিয়ানি কিন্তু খুব মিস করেছি। এখন এসে গেছি, রোজ বানিয়ে খাওয়াবো। যা। রোজ রোজ বিরিয়ানি খেলে আর কদিন পর দেখবে তোমাদের মেয়ে বিরিয়ানির নাম শুনে পালাবে। নামতে নামতে বলল আয়ান। ভাইয়া, কি খবর তোমার? আমার তো সব ঠিকঠাক। তুই বল, আমাদের ওখান থেকে আসার পর থেকে তো
ঠিক মতো কোনো যোগাযোগই রাখিসনি। রুচি মৃদু হেসে বলল। পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তাছাড়া তুমিও তো কাজে ব্যস্ত থাকো, তাই ডিস্টার্ব করিনি। পাগল মেয়ে, ডিস্টার্ব হবো কেন? তোমরা এসছো, এখন ভালো লাগছে। কাকিমণি, তোমার হাতে পায়েস খাবো, কবে বানাবে বলো? কবে আবার কি, আজকেই বানাবো। আমার আয়ান খেতে চেয়েছে বলে কথা। জানিস তো আমি আর তুই ছাড়া কেউ মিষ্টি জিনিস মুখেও তুলে না এই বাড়িতে। তাই শুধু শুধু নিজের জন্য আর বানাতেও মন চায় না। কিছু বানালে দুটোর পিছু পিছু ঘুরি, তবুও একটাও খায় না। এখন তুই এসে গেছিস, আর কোনো চিন্তা নেই আমার বাবা। শান্তা বেগম বললেন। হ্যাঁ, এখন তোরা দুটো মিলে মিষ্টি বানা আর খা। সবাই একজোটে হেসে উঠল। রুচি এদিক সেদিক তাকিয়ে একজনকে খুঁজছে, মনে মনে ভাবল। এসে কি বাদরটা বাইরে বেরিয়েছে নাকি? কোথাও চোখ পড়ছে না তো? কিরে, কাউকে খুঁজছিস? কই না তো। তোমরা সবাই বসো, আমি ফ্রেশ হয়ে আছি। যা, আর রাতে বিরিয়ানি করব। থ্যাংক ইউ বড় মা। রুচি নিজের ঘরে যেয়ে দরজা বন্ধ করে দিল। জানালা দিয়ে রাস্তার ধারের লাইটের হলুদ আলো ঘুরে প্রবেশ করছে। রুচি পেছনে ফিরে বেডে কালো ছায়া মানব দেখে চমকে উঠল। আবছা আলোতে মুখ বোঝা যাচ্ছে না। মানবটি রুচির দিকে তেড়ে আসতেই রুচি চিৎকার করতে নিলে সাথে সাথে মানবটি তার মুখ চেপে ধরল। চিল্লাচ্ছিস কেন? আমি? রুচি নিজের মুখ থেকে হাত ছাড়িয়ে দ্রুত পায়ে টেবিলের পাশে অবস্থিত লাইটের সুইচ অন করলো। বেগুনি শার্ট গায়ে জড়ানো সুঠাম দেহের ফর্সা ধবধবে ত্বকের এক সুদর্শন যুবক পকেটে দুহাত গুজিয়ে দাঁড়িয়ে আছে। এলোমেলো সিল্কি চুলগুলো তার কপালে খেলা করছে। আদিলকে দেখে রুচি কিছুটা অবাক হলো, কিন্তু তা মুখে প্রকাশ করলো না। গত বছরের তুলনায় এখন বেশ পাল্টে গেছে, আরো বেশি বলিষ্ঠও লাগছে। রুচি ভাবল, সেইবারই তো দেখে এলাম, এত তাড়াতাড়ি এরকম পরিবর্তন কিভাবে হলো? আদিল নিজের চুলের মধ্যে হাত চালিয়ে রুচির দিকে তাকিয়ে হেসে জিজ্ঞেস করলো। মিস করেছিস? রুচি মুখ গম্ভীর করে নিল। এরপর বেশ খানিকটা রাগী গলায় বলল, তুই এখানে আমার রুমে কি করছিস, আর এভাবে ভয় দেখানোর কি মানে? আদিলের মুখে হতাশার ছাপ স্পষ্ট ফুটে উঠল। রুচি কি এখনো আমাকে ইগনোর করে যাবে? এভাবে রিয়্যাক্ট করছিস কেন? আমি কি এর আগে কখনো তোর রুমে আসিনি? সেসব অনেক বছর আগের কথা আদিল। এমন তো না যে তোকে সব বোঝাতে হবে। আর এভাবে কেউ মানুষের ঘরে ঢুকে অন্ধকারের মধ্যে ভয় দেখায়? আমি তো ভেবেছি চোর এসছে। রুচি ছোট থেকে মাত্র একটা জিনিসেই ভয় পায়, আর সেটা হচ্ছে চোর। রুচির যখন 12-13 বছর বয়স, তখন দাদি বাড়িতে থাকাকালীন ওর ঘরে চোর ঢুকেছিল। রুচি মাঝরাতে ঘুম থেকে উঠে যখন অপরিচিত মানুষকে ঘরের চারপাশ তন্ন তন্ন করে খুঁজতে দেখে, তখন ভয়েতে চিৎকার দিয়ে ওঠে। ফলে চোর রুচির মুখ চেপে ধরে। এরপর বাড়ির সবাই যখন ঘরে চলে আসে, চোর ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে জানালা দিয়ে পালিয়ে যায়। ব্যাস, তখন থেকে রুচি এই চোর নামক শব্দটাকে ভয় পায়। আদিল সেটা ভালো করেই জানে, তাই তো এরকম ভাবে ভয় দেখানোর প্ল্যান করেছে। এটা ভেবে আদিল মনে মনে হাসলো। আমি কি জানি নাকি তুই এখনো চোরকে ভয় পাস? এত বড় হয়ে গেছিস, এখনো চোর দেখে ভয় পেলে চলবে? রুচি চানাচুর। রুচি তড়িৎ গতিতে আদিলের মুখের দিকে তাকালো, তির্যক দৃষ্টি নিক্ষেপ করে বলল, তোকে না বলেছি আমাকে আপু বলে ডাকবি? এক কথা কয়বার বলতে হয়? তুই কি ভুলে গিয়েছিস আমি তোর থেকে বড়? তোকে আবার কে আপু ডাকবে? আর তুই আমার থেকে মাত্র 6 মাসের বড়, বুঝলি? তাই এসব আপু টাপু আমি কাউকে ডাকতে পারবো না। রুচি ভালো করেই জানে এই ছেলে তাকে কিছুতে আপু ডাকবে না। ওকে বলা মানে বৃথা বকা। যা এখন আমার রুম থেকে বের হ, ফ্রেশ হব আমি। আর আমার অনুমতি ব্যতীত ঘরে প্রবেশ করবি না। এমন করছিস কেন রুচি? এতদিন পর দেখা হলো, ঠিক মতো কথাও বলছিস না। তোকে কত ফোন দিয়েছি, মেসেজ করেছি, কোনোটারই রিপ্লাই করিসনি। তুই কি ওই ঘটনার জন্য আমাকে ইগনোর করছিস? রুচি জেনেও না জানার ভান করে বলল, কোন ঘটনার কথা বলছিস? আর আমি তোকে ইগনোর কেন করব? ব্যস্ত ছিলাম, তাই ভালো মতো কথাবার্তা হয়নি। আদিল সন্দেহের দৃষ্টিতে রুচির দিকে তাকিয়ে মনে মনে ভাবল, রুচি কি তবে সত্যিই ভুলে গেছে? কিন্তু যদি ভুলেই যায় তাহলে এমন করার কারণ কি? ও আগে তো কখনো এমন করেনি। তুই সত্যিই ভুলে গেছিস রুচি? কিছুটা ব্যথিত কণ্ঠে জিজ্ঞেস করলো। আরে পাগল, ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল, মনে রাখার আবার কি আছে? এসব কথা বাদ দে, যা হয়েছে ভুলে যা।
আগে বল তোর পড়াশোনার কি হবে এখন? পড়াশোনা যা হওয়ার সেটাই হবে। আর এক মুহূর্ত সময় ব্যয় না করে আদিল চলে গেল। রুচি দরজা লাগিয়ে বিছানায় গা ছেড়ে দিল। সামনে যে তার কঠিন দিন আসতে চলেছে তা বেশ ভালো করেই বুঝেছে সে। মনে মনে আদিলকেও যথাসম্ভব এড়িয়ে চলার সিদ্ধান্ত নিল। রাতে খাবার টেবিলে বসে অনেক দিন পর সকলে একসাথে গল্প মজা করে খাচ্ছে। উফ, বড় মা, বিরিয়ানিটা যা হয়েছে না, একদম ফাটাফাটি। সুজি খেতে খেতে বলল, সত্যি খুব সুস্বাদু হয়েছে বড়মা, অনেকদিন পর আবার তৃপ্তি করে খেলাম। ভালো হয়েছে তো, আর একটু নে না। আচ্ছা দাও। শান্তা বেগম বেশ অনেকগুলো বিরিয়ানি রুচির প্লেটে তুলে দিল। ব্যাস ব্যাস, অতগুলো দিও না। এখানে এসে তো মা আমাদের ভুলেই গেছে, এখন শুধু তার দুই মেয়েকে নিয়েই ব্যস্ত। নাটকীয় ভঙ্গিতে বলল আদিল। মিতালি বেগম বললেন, আমি তো আছি তোদের জন্য। সবাই বসো, আমি পায়েস নিয়ে আসছি। তিনি রান্নাঘরে যেতেই সুজি বলল, আপু তাড়াতাড়ি ওঠ, না হলে মা আজকে পায়েস খাইয়েই ছাড়বে। আয়ান বলল। এই, একদম উঠবি না তোরা, আজ খেয়ে তারপর যাবি। রুচি, সুচি আর আদিল একে অপরের দিকে মুখ চাওয়াচাই করে তাড়াতাড়ি করে ডাইনিং টেবিল থেকে কেটে পড়ল। মিতালি বেগম পায়েস নিয়ে এসে দেখেন ওদের তিনজনের চেয়ার ফাঁকা। ওরা তিনটে পালিয়েছে না? খাকিমণি, তুমি ওদের কথা বাদ দাও, আমাকে দাও। হ্যাঁ বাবা, নে, ভালো করে খা দেখি। রাতে আয়ানের ঘরের সামনে দিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিল সুচি। এরই মধ্যে ডাক পড়ল তার। এই পিচ্ছি, এদিকে আয়। সুচি আয়ানের ঘরে উকি দিয়ে বলল, আয়ন ভাইয়া, তুমি আমাকে পিচ্চি বললে কেন? আমি কি এখনো পিচ্চি আছি? বড় হয়ে গেছে না? ওরে বাবা, তাই? আপনি বড় হয়ে গেছেন? তাহলে তো এখন আপনাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, তাই না? সুচি কিছু না বলে শুধু মুখ বাঁকালো। ভেতরে আয়। কি বলো? এই নে ধর, একটা তোর আর একটা রুচিকে দিবি। বলে নিজের হাতে থাকা শপিং ব্যাগ দুটো সুচির দিকে এগিয়ে দিল। সুচি খুশি হয়ে জিজ্ঞেস করলো, ঠিক আছে এতে ভাইয়া? নিজে গিয়ে দেখে নিস, যা। সুচি ব্যাগগুলো নিয়ে খুশি হয়ে দুলতে দুলতে বোনের ঘরের দিকে গেল। আয়ান হেসে বলল, ওকে নাকি আবার পিচ্ছি বলা যাবে না। রুচি পড়ার টেবিলে বসে বই পড়ছিল। এর মধ্যেই ঘরে সুচি এলো। আপু দেখো, আয়ন ভাইয়া আমাদের দুজনের জন্য কি দিয়েছে। আচ্ছা ওটা খাটের উপর রেখে দে। আগে আসো, খুলে দেখি না কি আছে এতে। তুই তোরটা খোল, আমি পরে দেখে নিবনি। না হলে তুই নিজেই দুইটা খুলে দেখ। আচ্ছা। সুচি খুশি হয়ে বিছানায় বসে দুই ব্যাগ খোলা শুরু করলো। ব্যাগগুলো থেকে বের হলো দুজনের জন্য একই ডিজাইনের কিন্তু আলাদা রঙের দুইটা ড্রেস, সাথে আরো দুটো বক্স, যার মধ্যে থেকে বেরিয়ে এলো সুন্দর মুক্তার ডিজাইনের দুটি ব্রেসলেট। একটাতে তারা ঝুলছে, অন্যটাতে চাঁদ। আপু দেখো কি সুন্দর ব্রেসলেট। এগুলো কি সত্যি ঝিনুকের পেট থেকে যে মুক্তা বের হয় সেটা দিয়ে তৈরি? না রে পাগল, তুই কি আসল মুক্তার দাম জানিস? এগুলো এমনি পাথরের তৈরি, শুধু ডিজাইন দেখতে এক। ও আচ্ছা। আপু তোমারটা তো চাঁদ লাগানো আর আমারটাতে তারা। তুমি তো জানে আমার চাঁদ কত পছন্দ, আমি তোমারটা নেই। আচ্ছা নিয়ে যা, যেটা পছন্দ হয় সেটাই নে। থ্যাংক ইউ আপু। সুচি হাতে ব্রেসলেট পরে নিজের জামা নিয়ে মাকে দেখাতে তার কাছে ছুটল। রুচি বিছানার অগোছলা অবস্থা দেখে দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়ে ওর রুমে আসে ঘূর্ণিঝড় চালাতে, সবকিছু একদম ওলটপালট করে রেখে তবেই যাবে। রুচি সকাল সকাল কারো সাথে দেখা না করে শুধু মাকে বলে কলেজে চলে গেল। আদিলের সামনে যেন পড়তে না হয়, মূলত সেজন্যই বেরিয়ে পড়েছে। কিছু দূর পায়ে হেঁটে যেয়ে তারপরে সিএনজিতে উঠে পড়ল। রেডি হওয়ার সময় ব্রেসলেটটা চোখে পড়ায় ওটা হাতে পড়ে কলেজে এসেছে। সেটা দেখে মিম জিজ্ঞেস করলো, কিরে, কে দিল? ও নাকি? আরে না, আয়ান ভাইয়া দিয়েছে। ওরে বাবা, আয়ান ভাইয়া কি তোর উপর ফিদা হয়ে গেল নাকি? ধুর, আমার আর সুচি দুজনের জন্যই নিয়ে এসেছে। তুই এখন তোর মুখটা বন্ধ কর আর নে, এটা পড়ে থাক। প্রথম ক্লাস শেষ করে দুজনে একসাথে বেরিয়ে এলো মাঠে আড্ডা দিতে। কিন্তু এখন থেকে 1 ঘন্টা আর কোনো ক্লাস নেই। এরপরে একটা ক্লাস আছে। রুদ্র আর রিয়াও ওদের সাথে জয়েন হলো। রুদ্র কিছুটা গভীর ধাঁচের শান্তশিষ্ট ছেলে, অন্যদিকে রিয়া কিছুটা গায়ে পড়া টাইপের। আর তার একটাই কারণ, সে সুন্দর ছেলে দেখলেই প্রেমে পড়ে যায়। এ পর্যন্ত যে কতবার সে প্রেমে পড়েছে তার হিসেব ওর নিজের কাছেও নেই।
এ নিয়ে রিয়ার অবশ্যই কোনো মাথা ব্যথাও নেই। ওরা চারজন দাঁড়িয়ে থেকে কথা বলছে, হঠাৎ করে রুচি খেয়াল করলো সামনে ওদের ডিপার্টমেন্টের অফিস রুম থেকে আদিল বের হচ্ছে। ওকে এখানে দেখে রুচি আশ্চর্যিত হয়ে গেল, মনে মনে ভাবলো, আদিল এখানে কি করছে? ও আবার এখানে ভর্তি হতে আসেনি তো? না না না, সেটা কি করে সম্ভব? আমাকে তো এর আগে জানায়নি, বাড়ির কেউ তো একবারও বলেনি। কিন্তু যদি এরকম হয়েই থাকে তাহলে কি করব? এটা তো হয়ে গেল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আদিল বের হয়ে এদিক ওদিক তাকিয়ে রুচিকেই খুঁজছিল। রুচিকে দেখে দুজনের চোখাচোখি হলো। আদিল হেসে রুচিদের দিকে এগিয়ে আসতে আসতে শুরু করলো। এই ওটা আদিল না? মিম বারবার রুচিকে ধাক্কিয়ে জিজ্ঞেস করছে। হ্যাঁ। বাহ, আগে থেকে তো বেশ হ্যান্ডসাম হয়ে গেছে। 5-6 বছর আগে যখন দেখেছিলাম তখন তো এতটা হ্যান্ডসাম ছিল না। তুই কি ওর রূপের গুণগান করা বন্ধ করবি? আরে ও তো আমাদের দিকেই আসছে। আদিলও কি আমাদের কলেজে পড়বে? ওটাই তো আমি ভাবতেছি, আমাকে তো একবারও এ ব্যাপারে কিছু বলেনি। তুই শেষ, এবার তোর কি হবে দোস্ত? বলে হাসা শুরু করলো মিম। থামবি তুই? ওকে ওকে। আদিল এসে বলল। সারপ্রাইজটা কেমন লাগলো? রুচি বিড়বিড় করে বলল। এটা সারপ্রাইজ নাকি শক? রুচির কথা আদিল শুনতে না পারলেও মিম ঠিকই শুনেছে। সে মুখে হাত দিয়ে ফিক করে হেসে দিল। তুই এখানে কি করছিস? কলেজে মানুষ কি করতে আসে রুচি? সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছি, তাই ক্লাস রুটিন নিতে চলে এলাম। বলে ইনোসেন্ট ফেস করে একটা হাসি দিল। সেই হাসি দেখে আরো একবার প্রেমে পড়ে গেল রিয়া। রুচিকে জিজ্ঞেস করলো। এটা কে রুচি? হাই, আমি রুচির কাজিন আদিল। ও হাই, আই এম রিয়া। রিয়া তো অলরেডি আদিলকে দেখে ক্রাশ খেয়েছে। তুমি তো দেখছি অনেক বড় হয়ে গেছো। মিম রাইট? রুচির থেকে আপনার কথা অনেক শুনেছি। হ্যাঁ। কেমন আছেন আপনি? আরে আপনি করে বলতে হবে না, তুমি করেই বলতে পারো। রুদ্র নিজের পরিচয় দিয়ে বলল সে রুচির বন্ধু। আদিল হাত বাড়িয়ে রুদ্রর সাথে হ্যান্ডশেক করলো। রুচির বন্ধু শুনে তেমন একটা খুশি হলো না। চল ক্যাম্পাস ঘুরে দেখাবি না? যা যা, ওকে সব ঘুরে দেখা। রুচি কিছু না বলে সামনের দিকে হাঁটা ধরলো। আদিল সবাইকে বাই বলে তার পিছনে গেল। তুই এই কলেজে ভর্তি হবি সেটা আমাকে আগে জানাসনি কেন? আরে বাবা, তোকে সারপ্রাইজ দিব সেই জন্যই তো বলিনি। বাড়িতে সবাইকে মানা করে দিয়েছিলাম তোকে যেন না বলে। এত কলেজ থাকতে এই কলেজে ভর্তি হতে হলো? আমাদের কলেজ তো তেমন ভালো না। তুই কি রে, নিজের কলেজের নামে দুর্নাম করছিস? দুর্নামের কি আছে? শহরে তো আরো অনেক নামি দামি কলেজ আছে। এখন যখন ভর্তি হয়ে গেছিস তখন কিছুদিন পর নিজেই বলবি নি? কিন্তু এখানে পড়লে দুজন একসাথে যাতায়াত করতে পারবো, সুবিধা হবে না বল? এক বাড়ি থেকেই যখন যাব তখন এক জায়গাতেই যাওয়া ভালো। রুচির খুব করে বলতে মন চাইলো, এটাই তো চায় না, কিন্তু বলতে পারলো না। আদিলের খারাপ লাগবে হয়তো। রুচি আদিলকে চারপাশ ঘুরে দেখিয়ে বলল। তুই এবার বাড়ি যা। কেন, তুই যাবি না? আমার আরেকটা ক্লাস আছে। তাহলে আমি অপেক্ষা করি, তারপর একসাথে যাবনি। আমি আমি ক্লাস শেষ করি স্টুডেন্ট পড়াতে যাব তো। ও আচ্ছা, হুম। তাহলে বাসায় কখন ফিরবি? সন্ধ্যা হবে। ঠিক আছে। সুসি আয়ানের দেওয়া জামা পরে সেজে গুজে রেডি হয়ে এসে আদিলের ঘরের দরজা নক করছে। ভাইয়া দরজা খোলো, তোমার ফোনটা দাও। আদিল দরজা খুলে দিয়ে বলল। তুই আবার কই যাস? ছাদে যাব ছবি তুলতে, তুমিও চলো না, আমার কয়েকটা ফুল পিকচার তুলে দিও। এখন আমি পারবো না, ফোন নিয়ে একাই যা। আমার খুব ঘুম ধরছে, এখন একটু ঘুমাবো। ওকে, আমি একাই যাচ্ছি। সুসি চলে যেতে নিলে আদিল পিছন থেকে ডাক দিল। এই শোন শোন। আবার কি হলো? সন্ধ্যায় সবাই মিলে ঘুরতে যাব, ড্রেস চেঞ্জ করিস না যেন। সত্যি? কি মজা। রুচি পড়ানো শেষ করে বের হতেই দেখে আদিল কল দিচ্ছে। এ সময় কল দিচ্ছে কেন? কিছু কি হয়েছে? রুচি জলদি ফোন রিসিভ করলো। হ্যালো। হ্যালো। অপর পাশে থেকে সুসির কণ্ঠ শুনে রুচি ফোন চেক করে আবার নাম দেখে নিল। হ্যালো আপু, কথা বলছো না কেন? সুচি, তুই আদিলের ফোন থেকে ফোন দিয়েছিস কেন? তোরটা কোথায়? ভাইয়ার ফোন দিয়ে ছবি তুলেছিলাম, তাই এটা থেকেই দিলাম। ঠিক আছে, এখন বল ফোন দিয়েছিস কি জন্য? আপু, তোমার পড়ানো শেষ হয়নি এখনো? এখনই হলো। কেন? তাহলে এখনই বাসায় চলে আসো, তুমি আসলে আমরা ঘুরতে যাব, তাড়াতাড়ি আসবে কিন্তু। কোথায় ঘুরতে যাবি? হ্যালো হ্যালো।
কথা শেষ না হতেই কেউ কল কাটে। কে জানে এই মেয়ে আবার কি বায়না শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে রুচি বাড়িতে পৌঁছে গেল। এসে দেখলো আয়ান আর সূচি বসে ফোন টিপছে। আপু এসে গেছে, যাও ফটাফট রেডি হয়ে নাও। যাচ্ছিস কোথায়? জানি না এখনো, আদিল ভাইয়া নিয়ে যাবে বলেছে। ও তাহলে তোরা যা, ঘুরে আয়। কেন, তুমি যাবে না নাকি? না। কেন, তোর কি শরীর খারাপ রুচি? আয়ান চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো। না ভাইয়া, তেমন কিছু না, জাস্ট একটু টায়ার্ড। ওর হচ্ছে ওসব বাহানা। কোথাও যাওয়ার প্ল্যান শুনলেই যাবে না বলে সবার মুড নষ্ট করে দেয়। আদিল হাতে ঘড়ি পড়তে পড়তে নিচে নেমে এলো। জানিসই যখন, তাহলে আমাকে টানছিস কেন? আমাকে ছাড়াই যাবি। আমি নিয়ে যেতে চাইছি নাকি? তোকে রেখে শুধু আমরা তিনজন গেলে কেমন একটা দেখায়। তাছাড়া ওটা যা বিচ্ছু, ওকে কি একা সামলানো যাবে নাকি? কি, আমি বিচ্ছু? ওদের সাথে গেলেই তো পারিস। তুই তো কোথাও ঘুরতে যাস না, সারাদিন কলেজ আর টিউশন নিয়েই ব্যস্ত থাকিস। যা একটু বেরিয়ে আয়। আচ্ছা মা, যাচ্ছি। রুচি আয়ানের দেওয়া জামা পরে নিল। সুচি বারবার করে এটাই পরতে বলেছে। চুলগুলো একপাশে বেনি করে নিল। এরপর ঘাড়ে ব্যাগ নিয়ে নেমে এলো। বাড়ির ছোট মেয়েরা যতই সুন্দরী হোক, কিন্তু বড় মেয়ের সাথে কারোরই তুলনা হয় না। রুচিও তেমন কোনো রকম সাজ ছাড়াই যে কোনো পুরুষের মন কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে। বাহ আদিল রুচিকে দেখে মুগ্ধ হয়ে বলে ফেলল। কি? বাহ, এত তাড়াতাড়ি হয়ে গেল। প্রসঙ্গ পাল্টাতে আদিল তাড়াতাড়ি কথা ঘোরালো। কেন দেরি করতে হতো মনে হয়? না, মেয়েদের তো রেডি হতে একটু সময় লাগে। বিয়ে বাড়িতে যাচ্ছি নাকি যে রেডি হতে সময় লাগাবো? আচ্ছা এবার তোরা থাম, চল সবাই এখন বেরিয়ে পড়ি। আয়ান ওদেরকে থামিয়ে সুচিকে নিয়ে গেটের দিকে হাঁটতে শুরু করলো। আদিল ওদেরকে একটা রুফ রেস্টুরেন্টে নিয়ে গেল। সুচি তো বক বক করেই চলেছে। উফ, এত সুন্দর জায়গা! ভাইয়া তুমি কি করে জানলে? আমি তো জানতামই না এখানে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। সুচিরও জায়গাটা বেশ পছন্দ হলো। খোলা আকাশের নিচে টেবিল চেয়ারে বসার ব্যবস্থা রয়েছে। আকাশ জুড়ে বসেছে তারার মেলা। আজ অবশ্য আকাশে চাঁদ নেই। চাঁদ থাকলে হয়তো আরো বেশি সুন্দর দেখাতো। রুচির ফোনে মিমের কল আসতেই সে ছাদের একপাশে চলে গেল। কথা বলা করে কিছুক্ষণ ওখানেই দাঁড়ালো। এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগছে। স্নিগ্ধ বাতাসে যেন প্রাণ জুড়িয়ে দিচ্ছে। ক্যামেরার ক্লিক শব্দ হতে রুচির একান্ত কাটানো মুহূর্তের ব্যাঘাত ঘটল। শব্দের উৎসের দিকে তাকাতেই দেখলো আদিল ফোন হাতে দাঁড়িয়ে। না বলে কারো ছবি তোলা ব্যাড ম্যানার্স, জানিস না? কে বলেছে আমি তোর ছবি তুলেছি? আমি তো রাতের আকাশের ছবি তুলছিলাম। যদিও রুচির ধারণাই সঠিক, কিন্তু আদিল মিথ্যা কথাকে সত্য ভেবে মেনে নিল। রুচিও আচ্ছা বলে মুখ ফিরিয়ে নিল। আদিল রুচির পাশে এসে ওর গা ঘেঁষে দাঁড়ালো। রুচি মাঝখানে কিছুটা দূরত্ব বজায় রেখে একটু সরে গেল। কিন্তু আদিল এবারও একই কাজ করলো। রুচি আবারও সরে গেল। এবারে আদিল সরে আসতে নিলেই রুচি বিরক্ত হয়ে সূচক শব্দ করে বলল। কি হচ্ছে নাকি? কি হয়েছে? তুই এখানে কি করছিস আদিল? তুই এখনো ফিরছিলি না দেখে ভাইয়াটাকে নিয়ে আসতে বললো। তো সেটা না বলে দাঁড়িয়েছিস কেন? আদিলকে আর কিছু বলতে না দিয়ে রুচি ওদের টেবিলের দিকে যেতে পা বাড়ালো। আয়ান সুচির ছবি তুলে দিচ্ছিল। ওদের দেখে বলল। কিরে, এতক্ষণ লাগে তোদের আসতে? রুচি, তুই কি ছবি তুলবি? না ভাইয়া। আপু আসো না, দুজনে তো সেম ড্রেস পরেছি, দুজনে একটা ছবি তুলি। আচ্ছা আয়। রুচি আর সুচি দুজনে দাঁড়ালো। আয়ান ওদের ছবি তুলে দিল। এর মধ্যে ওয়েটার ট্রেতে করে খাবার নিয়ে চলে এলো। চল বসে পড়ি। রুচি বসতে নিলে আয়ান চেয়ার সরিয়ে ওকে বসতে দিল। সেটা দেখে সুচি আদিলের দিকে তাকিয়ে আছে। কি দেখছিস? যা গিয়ে ভেতরের চেয়ারে বসে পড়। সুচি মুখ ভেঙচিয়ে বসে পড়ল। আদিল নিজে গিয়ে রুচির মুখোমুখি বসলো। টেবিল খানিকটা ছোট হওয়ায় রুচির পায়ের সাথে আদিলের পা স্পর্শ করছে। রুচি পা সরিয়ে নিতে গেলে আদিল তার দু পায়ের মধ্যে রুচির এক পা ধরে রাখলো। রুচি ছাড়ানোর চেষ্টা করেও পারল না। আদিলের দিকে চেয়ে দেখলো সে আপন মনে খাচ্ছে। কেউ দেখলে বুঝবেই না যে টেবিলের নিচে সে কি চলছে। রুচির মাথায় একটা আইডিয়া এলো। সে পড়ে থাকা স্যান্ডেল আদিলের জুতোর উপর তুলে দিয়ে বেশ খানিকটা চাপ দিল। হঠাৎ এরকম আক্রমণে আদিল ব্যথায় কুকিয়ে উ করে উঠল। কিরে, তোর কি হলো?
হ্যাঁ? না কিছু না, মনে হচ্ছে মশা কামড়িয়েছে।